চায়নাইসব ভরনস্টভকে পছন্দ করতেন না, কারণ লোকে ভরনস্টভকে সম্মান করত। তাছাড়া তিনি ছিলেন অত্যন্ত ধনী। আবার ভরনস্টভ ছিলেন সত্যিকার অভিজাত এবং চায়নাইসভ ছিলেন সাম্প্রতিককালে অভিজাত শ্রেণীতে আগত। বিশেষত ভরনস্টভের প্রতি সম্রাটের ছিল পক্ষপাতিত্ব। সুযোগ পেলে চায়নাইসভ ভরনস্টভের ক্ষতি করার চেষ্টা করতেন। ককেসাস সম্পর্কিত কাজকর্ম সম্বন্ধে পূর্ববর্তী রিপোর্ট পেশের সময় চায়নাইসব সম্রাটের বিরক্তি উৎপাদন করতে সক্ষম হয়েছিলেন, কারণ তখন ভরনস্টভের সৈন্যাধ্যক্ষগণের গাফিলতির দরুন পাহাড়িয়ারা একটি ক্ষুদ্র ককেশীয় বাহিনীকে প্রায় সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। হাজি মুরাদ সম্পর্কে ভরনস্টভ অবিলম্বিত ব্যবস্থাকে তিনি সম্রাটের নিকট অনুপযোগী ও অসুবিধাজনক প্রতীয়মান করার মনস্থ করেছিলেন। চায়নাইসব সম্রাটকে বলতে চেয়েছিলেন যে ভরনস্টভ সর্বদাই নেটিভদের রুশ স্বার্থবিরোধী কার্যকলাপে প্রশ্রয় দিয়েছেন এবং হাজি মুরাদকে ককেশাসে থাকতে দেওয়া ভরনস্টভের পক্ষে অবিজ্ঞজনচিত কার্য হচ্ছে, কারণ সে যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সম্বন্ধে গোয়েন্দাগিরি করবার জন্য এসেছে এরূপ সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। এমতাবস্থায় তাকে মধ্য রাশিয়ায় পাঠিয়ে দেওয়া উচিত ছিল। পাহাড়িয়াদের কবল থেকে তার পরিবারবর্গকে উদ্ধার করার পর, তার আনুগত্য সম্বন্ধে নিঃসন্দেহ হওয়ার পর তাকে আমাদের কাজে নিযুক্ত করা উচিত। কিন্তু চায়নাইসবের মতলব সেদিন কার্যকরী হলো না, কারণ সেই নববর্ষের দিনে নিকোলাসের মেজাজ অত্যন্ত খারাপ ছিল এবং তাঁর স্বেচ্ছাচারী প্রকৃতির জন্য তিনি কারো পরামর্শ বা প্রস্তাব গ্রাহ্য করবেন না। বিশেষত চায়নাইসবের তো নয়ই, কারণ নিকোলাস কেবল সাময়িকভাবে চায়নাইসবকে সহ্য করতেন ও তাকে অপরিহার্য মনে করতেন। তিনি তাকে একটা বদমাশ মনে করতেন। 1825 সালের বিদ্রোহীদের বিচারের সময় জাকারি চায়নাইসবকে দোষী প্রমাণ করবার ও তার সম্পত্তি গ্রাস করবার জন্য প্রিন্স চায়নাইসবের চেষ্টার বিষয়ে নিকোলাসের জানা ছিল। ফল হলো নিকোলাসের সেদিনের বদমেজাজির জন্য হাজি মুরাদ ককেশাসে রয়ে গেলেন এবং তার অবস্থানের পরিবর্তন হলো না। অন্য কোনো সময় চায়নাইসব রিপোর্ট পেশ করলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো। 9:30 হিমেল কুয়াশাচ্ছন্ন সকাল, তাপযন্ত্রে 0 ফারেনহাইটের 13 ডিগ্রি নিচে। এমনই সময় চায়নাইসবের দাড়িওয়ালা মোটা কোচম্যান একটা ছোট স্লেজ চালিয়ে উইন্টার প্রাসাদের প্রবেশদ্বারে এসে দাঁড়ালো। কোচম্যানের মাথায় তীক্ষ্ণ কোণ বিশিষ্ট গদি আঁটা ফিকে নীল রঙের টুপি। প্রবেশদ্বারে পৌঁছে কোচম্যান তার স্যাঙাত প্রিন্স ভোল গোরগাইকের কোচম্যানকে মাথা নেড়ে সম্ভাষণ জানালো। শেষোক্ত কোচম্যান প্রভুকে প্রাসাদে নিয়ে আসার পর তিনি গিয়েছেন প্রাসাদের অভ্যন্তরে, আর সে বাইরে বড় ভারী কোট গায়ে দিয়ে চালকের আসনে বসে শীতে জমাট হাত দুটোতে রক্ত চলাচলের জন্য ঘষছিল। চায়নাইসবের গায়ে ছিল বিভাবের রূপালী কলারযুক্ত লম্বা কোট, মাথায় ছিল কেতামাফিক মোরগের পালক লাগানো চিকন টুপি। স্লেজের ভালুকের চামড়ার আচ্ছাদন সরিয়ে তিনি সাবধানে শীতে অসাড় পা দুটো বের করলেন। তার পায়ের ওভারশু এবং তিনি সেই জুতো কখনো পরেন না বলে গর্ব করতেন। বাহাদুরি দেখাবার ভঙ্গিতে জুতোর সংলগ্ন নালের শব্দ করতে করতে তিনি গালিচে মোড়া সিঁড়ি বেয়ে উপরে উঠলেন। পোর্টার সসম্ভ্রমে হল ঘরের দরজা খুলে দিতে তিনি প্রবেশ করলেন। উপরের কোট খুললেন। সঙ্গে সঙ্গে রাজপ্রসাদের একজন বৃদ্ধ চাকর তাড়াতাড়ি এসে সেটা নিল। চায়নাইসব আয়নার সামনে দাঁড়িয়ে কপালের ওপরের চুল ঠিক করলেন এবং তার বৃদ্ধ হস্তের অভ্যস্ত পরিচালনার দ্বারা কপালের উপরের চুলের গোছা ঠিক করলেন। ক্রুশ যথাস্থানে বিন্যাস করে ঊর্ধ্বের স্কন্ধ গ্রন্থি ও পদমর্যাদার পদকখানি যথাস্থানে সন্নিবেশিত করলেন। তারপর বার্ধক্যজনিত দুর্বল পদক্ষেপে গালিচা মোড়া সিঁড়ির অনুচ্চ ধাপগুলো ধীরে ধীরে উঠলেন। জমকালো উর্দি পরিহিত প্রাসাদের হুকুমবরদার চাকররা সবিনয়ে তাকে অভিবাদন করল। তিনি দর্শনার্থীদের অপেক্ষা করার কামরায় প্রবেশ করলেন। সেখানে সম্রাটের চকচকে উর্দি পরিহিত নবনিযুক্ত A.D. ক্যাম্প তাকে সসম্ভ্রমে অভ্যর্থনা জানালো। এই যুবকের মুখ তাজা গোলাপের মতো এবং ঠোঁটের ওপরে কালো সরু গোঁফ। তার কপালের উপরের চুল সম্রাটের অনুকরণে সামনের দিকে ব্রাশ করা। অপেক্ষমান সহকারী সমরমন্ত্রী প্রিন্স ভাসিলেসেল গুরকি তাকে সম্ভাষণ জানালেন। এ প্রিন্সের মুখে একটা অবসাদের ভাব। দাড়ি, গোঁফ, কপালের উপরের চুলের গোছা সম্রাটের অনুকরণে বিন্যস্ত। ভিতরের কামরার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে চায়নাইসব A.D. ক্যাম্পকে জিজ্ঞেস করলেন, সম্রাট কি আছেন? এডিসি উত্তর দিল, সম্রাট এই মাত্র ফিরেছেন। তার কণ্ঠস্বর শুনে মনে হয় সে যেন নিজের কথার আওয়াজ নিজেই উপভোগ করছে।
তারপর সে এমন নরম ও স্থির পদক্ষেপে ভেতরের কামরার দরজার দিকে গেল যেন তার মাথার উপর জলপূর্ণ পাত্র থাকলেও সেটা থেকে বিন্দু মাত্র পানি উছলে পড়ত না, এবং তার সমস্ত দেহ থেকে ভক্তিতে গদগদ ভাব উচ্চারিত হচ্ছিল। এমনইভাবে প্রবেশ করে সে দরজার ওদিকে অদৃশ্য হয়ে গেল। ইতিমধ্যেই ভোলগোরস্কি তার পোর্টফোলিও খুলে সব প্রয়োজনীয় কাগজ ঠিক আছে কিনা দেখে নিলেন, আর চাইনাইসফ পায়ের রক্ত চলাচল পুনরুদ্ধারের জন্য কপাল কুঁকড়ে কামরার এদিক ওদিক পর্যন্ত পায়চারি করতে করতে সম্রাটের নিকট পেশ করার বিষয়সমূহ চিন্তা করছিলেন। চাইনাইসফ পায়চারি করতে করতে দোরের কাছে পৌঁছেছেন। এমন সময় এডিসি অধিকতর উজ্জ্বল ও সম্ভ্রম ভরা মুখে বেরিয়ে এসে তাঁদের ভেতরে প্রবেশ করতে ইঙ্গিত করল। বেশ কিছুদিন পূর্বে অগ্নিদগ্ধ উইন্টার প্রাসাদ পুনরায় তৈরি করা হয়েছিল, কিন্তু নিকোলাস এখনও উপরতলার কামরাগুলোতে বাস করছিলেন, যে কামরায় তিনি মন্ত্রীদের ও অন্য উচ্চ পদস্থ কর্মচারীদের রিপোর্ট নিতেন। সেটা ছিল 4টি বৃহৎ জানালা বিশিষ্ট একটি সুউচ্চ কামরা। কামরার সম্মুখভাগে সম্রাট প্রথম আলেকজান্ডারের এক বৃহৎ ছবি টাঙানো ছিল। দেওয়ালের পাশে কয়েকটি চেয়ার ছিল। কামরার মধ্যস্থলে ছিল একটি বৃহৎ লিখবার টেবিল, আর বিপরীত দিকে ছিল সাক্ষাৎকারীদের জন্য বসবার কয়েকটি চেয়ার। নিকোলাস টেবিলের ধারে বসেছিলেন। তার গায়ে ছিল কালো কোট, কাঁধে ছিল স্কন্ধপটি, কিন্তু পদমর্যাদার চিহ্ন ছিল না। তার দেহ ছিল সুবৃহৎ, পেট ছিল অতিরিক্ত মোটা, মধ্যস্থলে শক্ত করে কোমরবন্ধ বাঁধা। চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। নবাগতদের দিকে স্থির প্রাণহীন দৃষ্টিতে তাকালেন। লম্বা বিবর্ণ তার মুখ, সুবৃহৎ ঢালু কপাল, দুপাশের কেশগুচ্ছ সামনের দিকে ব্রাশ করা। মাথার টাক ঢাকবার জন্য পরিহিত পরচুলার সঙ্গে উক্ত কেশগুচ্ছ সুকৌশলে সংযুক্ত করা হয়েছে। এই দিন তার মুখ ছিল সম্পূর্ণ অনুভূতিহীন ও নিষ্প্রাণ। তার সাধারণত নিষ্প্রাণ দৃষ্টি এই দিন ছিল অধিকতর নিস্তেজ। উপরের দিকে পাকানো গোফের নিচে দৃঢ় সংবদ্ধ ওষ্ঠ, থুতনির নিচে উঁচু কলার, সদ্য কামানো গালের পাশে সুসামঞ্জস্যভাবে সজ্জিত রক্ষিত গালপট্টি। এসব কিছুর মধ্য দিয়ে একটা অসন্তুষ্ট, এমনকি রাগত ভাব প্রকাশ পাচ্ছিল। ক্লান্তিতে তার মেজাজ সেদিন খারাপ ছিল। এর কারণ, পূর্বরাত্রে মুখোশধারীদের নৃত্যানুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তার পরনে ছিল হর্স গার্ভসের পোশাক। মস্তাকরণের ওপরে ছিল একটা পাখি। এই পোশাকে অভ্যাস মতো তিনি ঘুরে বেড়াচ্ছিলেন। লোকে তার বৃহৎ আত্মপ্রতিষ্ঠিত চালচলনে পথ ছেড়ে দিচ্ছিল। ঘুরতে ঘুরতে পূর্ববর্তী এমনই এক নৃত্যানুষ্ঠানে দেখা জনৈক মুখোশধারিণীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, যার সাদা সুন্দর দেহ ও কোমল কণ্ঠস্বর সেদিন তার ভীমরতিগ্রস্ত কামুতকাকে উদ্দীপিত করেছিল। পরবর্তী অনুষ্ঠানের সাক্ষাতের প্রতিশ্রুতি দিয়ে আগের দিন সে সরে পড়েছিল। গত রাত্রে নৃত্যানুষ্ঠানে সে তার কাছে এসেছিল এবং এবারে নিকোলাস তাকে সরে যেতে দেননি। এই উদ্দেশ্যে রক্ষিত নির্দিষ্ট ক্ষুদ্র কক্ষে তাকে নিয়ে গিয়েছিলেন। কক্ষের দোরের কাছে পৌঁছে তিনি চারদিকে তাকিয়ে চাকরের খোঁজ করলেন। তাকে না পেয়ে কপাল কুঁকড়ে তিনি নিজেই দোর খুলে মহিলাকে আগে প্রবেশ করতে দিলেন। মুখোশধারিণী থমকে দাঁড়িয়ে বলল, ভেতরে কেউ রয়েছে। বস্তুত কামরায় অন্য লোক ছিল। মখমলে ঢাকা ছোট সোফার উপরে ঘেঁষাঘেঁষি করে বসেছিল জনৈক উলহান অফিসার এবং কুঞ্চিত কেশী এক সুন্দরী যুবতী। যুবতীর মুখে মুখোশ ছিল না তখন। দীর্ঘদেহী নিকোলাস তখন সোজা হয়ে দাঁড়িয়েছেন। তার ক্রুদ্ধ চেহারা দেখে যুবতী তাড়াতাড়ি মুখোশ পরেছিল, কিন্তু উলহান অফিসারটি ভয়ে কাঠের মতো হয়ে নিকোলাসের দিকে তাকিয়ে রইল, উঠে দাঁড়ালো না। নিকোলাসের অভ্যাস ছিল অন্যকে ভীতিগ্রস্ত করা, তাতে তিনি আনন্দ লাভ করতেন। বিপরীতটা প্রমাণ করার জন্য কখনো কখনো তিনি অমায়িকভাবে ভীতিগ্রস্ত ব্যক্তিকে সম্বোধন করে তাকে হতবুদ্ধি করতে তার প্রচুর আনন্দ হতো। এই ক্ষেত্রেও তিনি তাই করলেন। অফিসারকে বললেন, ওহে বন্ধু, তোমার বয়স আমার চাইতে কম, সুতরাং তোমার জায়গাটা আমাকে ছেড়ে দাও। অফিসার যুবকটি লাফিয়ে উঠে প্রথমে বিবর্ণ ও পরে লাল হয়ে এবং আভূমিনত হয়ে অভিবাদন করে যুবতীর সঙ্গে নীরবে কামরা থেকে বেরিয়ে গেল। নিকোলাস তার সঙ্গিনীর সঙ্গে একা রইলেন। যুবতী সুন্দরী, 20 বৎসর বয়স্কা কুমারী, জনৈকা সুইডিশ বা ভার্নেসের কন্যা। নিকোলাসকে সে বলেছিল বাল্যকালে সে দৃষ্টি দেখে তার প্রেমে পড়েছিল। তখন থেকে সে তাকে ভক্তি করত এবং যে প্রকারেই হোক তার দৃষ্টি আকর্ষণ করার জন্য সে দৃঢ় সংকল্প হয়েছিল। এখন সে কৃতকার্য হয়েছে, আর সে কিছু চায় না। যেখানে নারী সঙ্গ উপভোগ করতেন সেখানে নিকোলাস যুবতীকে নিয়ে গেলেন। প্রায় 1 ঘণ্টার অধিককাল রইলেন সেখানে।
সেই রাত্রে শয়নকক্ষে এসে যখন নিকোলাস নিজের সংকীর্ণ শক্ত বিছানায় শয়ন করে ঢিলা আলখাল্লা দিয়ে শরীর আবৃত্ত করলেন, অনেকক্ষণ তার ঘুম এলো না। কখনো চোখের সামনে ভেসে উঠছিল সেই সুন্দরী যুবতীর ভীত উল্লাসিত মুখ, কখনো তার রক্ষিতা নেলিডোভার বলিষ্ঠ সুগঠিত কাঁধ। তিনি দুজনের মধ্যে তুলনা করছিলেন। বিবাহিতের পক্ষে লাম্পট্য যে মন্দকার্য, এ কথা তার একবারও মনে হচ্ছিল না। কেউ যদি এজন্য তাকে তিরস্কার করত, তাহলে তিনি অত্যন্ত আশ্চর্যান্বিত হতেন। যদিও ঠিক কাজ করেছেন বলে তার বিশ্বাস ছিল, তথাপি একটা অপ্রীতকর বিশ্বাস মনকে তিক্ত করে দিচ্ছিল। সেই মনোভাব চাপা দেওয়ার জন্য নিজের মহত্বের কথা চিন্তা করলেন এবং তাতে তার মন শান্ত হতো। দেরিতে ঘুমালেও 8টার আগেই উঠে প্রাতকৃত্য সম্পন্ন করলেন, অর্থাৎ সুপুষ্ট দেহ বরফ দিয়ে উত্তম রূপে মর্দন করলেন। তারপর বাল্যকালে যে প্রার্থনা বাক্য শিখেছিলেন, যথা কুমারী মাতার উদ্দেশ্যে প্রার্থনা বাক্যে খ্রিস্টীয়দের মন্ত্র এবং প্রভুর উদ্দেশ্যের প্রার্থনা বাক্যে আবৃত্তি করলেন, যদিও প্রার্থনা বাক্যের শব্দগুলির অর্থের প্রতি তার লক্ষ্য ছিল না। তারপর তিনি সামরিক কোট ও টুপি পরে প্রাসাদের ছোট গাড়ি বারান্দা দিয়ে বাঁধের উপরে গেলেন। বাঁধের উপর আইন বিদ্যালয়ের উর্দিপরিহিত এক ছাত্রের সঙ্গে তার দেখা হলো। ছাত্রটি তারই মতো বিরাট দেহী। চিন্তার স্বাধীনতার জন্য আইন বিদ্যালয়ের প্রতি তিনি বিরূপ ছিলেন। উর্দি দেখে ছাত্রটিকে চিনতে পেরে নিকোলাসের ভ্রুকুঞ্চিত হলো, কিন্তু ছাত্রের বিরাট দেহ এবং যেভাবে সে সোজা হয়ে দাঁড়িয়ে কষ্ট সহকারে কোনোই প্রসারিত করে অভিবাদন করল, তা দেখে নিকোলাসের অসন্তুষ্টি হ্রাস হলো। ছাত্রটিকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম? পোলসাটভ। মহামান্য সম্রাট। চমৎকার লোক তুমি। টুপি পর্যন্ত হাত তুলে ছাত্রটি তখনও দাঁড়িয়ে রইল। নিকোলাস দাঁড়ালেন। সামরিক বিভাগে যোগ দিতে চাও? মোটেই না মহামান্য সম্রাট। নির্বোধ, বলে নিকোলাস ঘুরে চলতে লাগলেন এবং প্রথমেই যে কথাগুলো মনে হলো তাই উচ্চারণ করতে লাগলেন। কোপারভিন, কোপারভিন শব্দটি তিনি কয়েকবার উচ্চারণ করলেন। এটি গত রাত্রে সেই মেয়েটির নাম। বিভৎস, বিভৎস, কি যে বলেছিলে তা তিনিই শুনতে পারছিলেন না। কেবল উচ্চারিত শব্দগুলোর ধ্বনি শুনে তিনি নিজের মনোভাব চাপা দিচ্ছিলেন। আগেরকার অসন্তুষ্টি ভাব আবার মনে হয় তিনি বললেন, আমি না থাকলে রাশিয়ার কি হতো? কি হতো? কেবল রাশিয়ার নয়, সমস্ত ইউরোপের কি হতো আমি না থাকলে? সেই সঙ্গে তার শ্যালক প্রুশিয়ার রাজার দুর্বলতা ও নির্বুদ্ধিতার কথা মনে করে তিনি মাথা নাড়লেন। ছোট গাড়ি বারান্দায় আবার যখন ফিরে এলেন, তখন দেখতে পেলেন ভাতৃবধূ হেলেনা পাভলোভনার লাল উর্দি পরা ভৃত্যসহ গাড়ি প্রাসাদের সাইলটাইকভ প্রবেশপথের সম্মুখীন হচ্ছে। যে সকল ব্যক্তি বিজ্ঞান ও কবিতা ছাড়াও শাসক শ্রেণীর রীতিনীতি সম্পর্কে আলোচনা করে ও মনে করে যে তারা তার চাইতে উত্তম রূপে শাসনকার্য পরিচালনা করতে সক্ষম, হেলেনা পাভলোভনাকে তিনি তাদের প্রতীক গণ্য করতেন। নিকোলাস জানতেন যে যতই তিনি এসব লোককে চূর্ণ বিচূর্ণ করুন না কেন, তারা বারবার আবির্ভূত হয়। অল্পদিন পূর্বে মৃত ভ্রাতা মিকায়েল পাভলোভিয়ের কথা তার মনে পড়ল। প্রাসাদে নিজস্ব বাসকক্ষে পৌঁছে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি জুলফি ও কপালের চুল ঠিক করে মাথার টাকের উপর পলচুলা পরলেন, গোঁফ পাকিয়ে উপরের দিকে তুললেন এবং তারপর সোজা চলে গেলেন অফিস কামরায়। প্রথমে তিনি চায়নাইসভকে সাক্ষাৎ করলেন। চায়নাইসভ তার মুখ, বিশেষত চোখ দেখে বুঝতে পারলেন এদিন নিকোলাসের মেজাজ অত্যন্ত খারাপ। পূর্বরাত্রের ঘটনার বিষয়ে জানতেন বলে এর কারণও বুঝতে পারলেন। নীরাবে অভ্যর্থনা জানিয়ে নিকোলাস তাকে বসতে বললেন ও নিষ্প্রাণ দৃষ্টিতে তার দিকে তাকালেন। সরবরাহ বিভাগের কর্মচারীদের সদ্য আবিষ্কৃত তহবিল তসরুপের একটি ঘটনার বিষয় চায়নাইসভ প্রথমে পেশ করলেন। তারপর প্রাশীয় সীমান্তে সৈন্যবাহিনীর অবস্থান পরিবর্তন সম্পর্কিত ব্যাপার, তারপর নববর্ষের উপাধি তালিকা থেকে পূর্ববর্তী ফর্দে যাদের নাম বাদ পড়েছিল তাদের তালিকা, তারপর হাজি মুরাদ সম্পর্কিত ভরনস্টভের রিপোর্ট এবং সর্বশেষে চিকিৎসা একাডেমির জনৈক ছাত্র কর্তৃক একজন অধ্যাপককে হত্যার চেষ্টা সংক্রান্ত এক অপ্রীতিকর ঘটনা। নিকোলাস ওষ্ঠ সংবদ্ধ করে নীরবে তহবিল তসরুফের ঘটনা শুনলেন। শুনবার সময় তিনি তার বৃহৎ সাদা হাত দিয়ে কতগুলি কাগজের উপরে মৃদু মৃদু আঘাত করছিলেন এবং তার স্থির দৃষ্টি নিবদ্ধ ছিল চায়নাইসভের কপাল ও কপালের উপরের কেশগুচ্ছের উপর। নিকোলাসের স্থির বিশ্বাস ছিল যে প্রত্যেকে চুরি করে। তিনি জানতেন যে কমশিরয়েড কর্মচারীদের এখন শাস্তি দিতেই হবে এবং তাদের সাধারণ সৈনিকের কাজ করতে পাঠাবার সিদ্ধান্ত গ্রহণ করলেন।
কিন্তু সেই সঙ্গে তিনি এটাও জানতেন যে পরবর্তী কর্মচারীরাও ঠিক ওই একই পথে চলবে। কর্মচারীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে চুরি করা, এবং তার কর্তব্য হচ্ছে তাদের শাস্তি দেওয়া। এই কর্তব্য সম্পাদন করতে করতে যদিও তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তবু তিনি বিবেক বুদ্ধি অনুসারে সে কর্তব্য পালন করে চলেছেন। নিকোলাস বললেন, দেখা যাচ্ছে রুশিয়াতে মাত্র একজন সৎ ব্যক্তি আছে। চায়নাইসফও তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে এই এক ব্যক্তির কথা বলছে, তিনি নিজের কথাই বলছেন। বললেন, মহামান্য সম্রাট, তাই তো দেখা যাচ্ছে। কাগজগুলো রেখে যান, পরে আমার রায় দেব, বলে নিকোলাস কাগজগুলো নিয়ে টেবিলের বাঁ দিকে রেখেছিলেন। এরপর চায়নাইসফ পুরস্কার প্রদানের এবং প্রুশীয় সীমান্তে সৈন্যদের অবস্থান সম্পর্কিত বিষয়গুলো পেশ করলেন। নিকোলাস পুরস্কারের তালিকা দেখে তার থেকে কয়েকটি নাম কেটে দিলেন এবং প্রুশীয় সীমান্তে আরও 2 ডিভিশন সৈন্য পাঠানোর কড়া হুকুম দিলেন। 1848 সালের ঘটনার পর জনসাধারণকে একটা সংবিধান দেওয়ায় নিকোলাস প্রুশিয়ার রাজাকে ক্ষমা করতে পারেননি। শ্যালকের নিকট লিখিত পত্রে ও আলোচনায় বন্ধুত্বপূর্ণ মনোভাব প্রকাশ করা সত্ত্বেও প্রুশিয়ার জনসাধারণ বিদ্রোহী হলে তাকে সাহায্য করার জন্য প্রুশীয় সীমান্তে সৈন্য মোতায়েন প্রয়োজন বলে তিনি মনে করেছিলেন, যেমন করেছিলেন হাঙ্গেরিতে কয়েক বছর পূর্বে। তাছাড়া সৈন্য মোতায়েন দ্বারা প্রুশিয়ার রাজাকে প্রদত্ত পরামর্শ অধিকতর গুরুত্ব দেওয়া হবে বলে তিনি মনে করতেন। নিকোলাস আবার চিন্তা করলেন, আমার অভাবে রুশিয়ার বর্তমান অবস্থা কি হতো? আর কি আছে? জিজ্ঞাসা করলেন। ককেসাস থেকে পত্রবাহক এসেছে বলে চায়নাইসফ হাজি মুরাদের আত্মসমর্পণ সম্পর্কে ভরনস্টভের রিপোর্ট বিবৃত করলেন। ভালো ভালো, বললেন নিকোলাস। সূচনা ভালোই। দেখা যাচ্ছে মহামান্য সম্রাটের পরিকল্পনা সফল হচ্ছে, বললেন চায়নাইসফ। তার সামরিক কৌশলের প্রতিভার এই স্বীকৃতি লাভে তিনি খুশি হলেন, কারণ যদিও তিনি নিজে এই সম্পর্কে গর্ব অনুভব করতেন, তথাপি কার্যত তাঁর এই প্রতিভা ছিল না। এখন ইচ্ছা হলো তার প্রতিভার আরও বিশদ বর্ণনা শোনার। তার মানে? জিজ্ঞাসা করলেন। বলতে চাচ্ছি, মহামান্য সম্রাটের পরিকল্পনা মোতাবেক আরও পূর্বে কাজ করলে এবং আমরা যদি বন জঙ্গল কেটে ও বিরোধীদের রসদ সরবরাহের পথ বন্ধ করে ধীরে ধীরে ও দৃঢ়তার সাথে অগ্রসর হতাম, তাহলে অনেক পূর্বে সমগ্র ককেসাস বৎসতা স্বীকার করত। তারা আর বেশি দিন প্রতিরোধ করতে সক্ষম হবে না বলেই হাজি মুরাদ আত্মসমর্পণ করেছে বলে আমার স্থির ধারণা। ঠিক, বললেন নিকোলাস। আর্সোলভ ও ভেলায়োজিনভ কিন্তু এই রূপে জঙ্গল কাটবার ও রসদ সরবরাহ বন্ধ করে ক্রমশ অগ্রসর হওয়ার পরিকল্পনা প্রথমে করেছিলেন। তখন কিন্তু নিকোলাসের পরিকল্পনা ছিল সরাসরি শামিলের অবস্থিত স্থান দখল করে দস্যুদের বাসা ভেঙে দেওয়া। তার সে পরিকল্পনা মতোই 1845 সালে দার্গে অভিযান প্রেরিত হয়েছিল এবং যাতে বহু লোকের প্রাণহানি হয়েছিল। তবু এই ধীরে ধীরে অগ্রসর হওয়া, জঙ্গল কেটে উক্ত অঞ্চলে উৎপন্ন করার পরিকল্পনাকে নিকোলাস নিজের পরিকল্পনা রূপে গণ্য করলেন। এতে মনে করা যেতে পারে যে জঙ্গল কেটে ধীরে ধীরে অগ্রগতির এই পরিকল্পনা তার নিজস্ব মনে করার দ্বারা তিনি 1845 সালে যে বিপরীত কার্যক্রমের হুকুম দিয়েছিলেন সেটা চাপা দিতে চান, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। কারণ যদিও উভয় পরস্পর বিরোধী, তথাপি তিনি 1845 সালের পরিকল্পনা ও পরবর্তীতে ধীরে ধীরে অগ্রগতির পরিকল্পনা দুটো সম্পর্কেই গর্ব অনুভব করতেন। সুস্পষ্ট বাস্তব সত্ত্বেও সকলের অবিরাম তোষামত তাকে এমন অবস্থায় এনেছে যে তিনি নিজের পরস্পর বিরোধিতা লক্ষ্য করতে অক্ষম হয়ে পড়েছিলেন। এমনকি কর্ম ও বাক্য কোনোটাই তিনি বাস্তব, যুক্তি অথবা সাধারণ জ্ঞানের প্রেক্ষিতে আর বিবেচনা করতে পারতেন না। তার স্থির বিশ্বাস জন্মেছিল যে তার হুকুম যতই অযৌক্তিক, অন্যায় ও পরস্পর বিরোধী হোক না কেন, শুধু তিনি দিচ্ছেন বলেই সেগুলো যুক্তিসঙ্গত, ন্যায্য ও সঙ্গত। চিকিৎসা একাডেমির ছাত্র সম্পর্কিত তার পরবর্তী হুকুম এই প্রকার অর্থহীন ধরনের। ঘটনাটি এই: দুবার অকৃতকার্য হওয়ার পর একটি ছাত্রের তৃতীয়বারের পরীক্ষা নেওয়া হচ্ছিল, কিন্তু পরীক্ষক তৃতীয়বারেও তাকে পাশ করাতে সম্মত না হওয়ায় বিকৃত স্নায়ু ছাত্রটি এটিকে অন্যায় মনে করে ক্রোধান্ଧ হয়ে টেবিল থেকে একটা চাকু নিয়ে অধ্যাপককে আক্রমণ করে ও কয়েকটি সামান্য জখম করে। তার নাম কি? নিকোলাস জিজ্ঞাসা করলেন। বেজোভস্কি। পোল জাতীয়? পোল বংশধর ও রোমান ক্যাথলিক, উত্তর দিল চায়নাইসফ। নিকোলাস ভ্রুকুঞ্চিত করলেন। তিনি পোলদের অনেক ক্ষতি করেছেন। সে ক্ষতি সাধন সমর্থন করার জন্য তাকে স্থির বিশ্বাস করতে হয়েছিল যে পোলেরা সবাই বদমাশ। তাদের তিনি তাই মনে করতেন। তিনি তাদের যতটা ক্ষতি করেছিলেন ততটা তাদের ঘৃণা করতেন। একটু অপেক্ষা করুন, বলে তিনি চক্ষু মুদ্রিত ও মাথা নত করে রইলেন।
নিকোলাসকে এই কথা বলতে চাইনাইসফ একাধিকবার শুনেছেন। তিনি জানতেন যে সম্রাট কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে এভাবে কয়েক মুহূর্তে একাগ্রচিত্ত হয়ে থাকেন। তখন আত্মা তাকে পরিকল্পনা দান করে এবং যেন অন্তরতর বাণীর নির্দেশ মতো তিনি শ্রেষ্ঠ সিদ্ধান্তে উপনীত হন। এই ঘটনা পোলদের প্রতি ঘৃণায় তার মন আলোড়িত করেছিল এবং সেই ঘৃণার সম্পূর্ণ প্রতিধানের উপায় সম্বন্ধে তিনি চিন্তা করছিলেন। তার অন্তর্বাণী নিম্নলিখিত সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছিল। রিপোর্টের সঙ্গে বড় বড় অক্ষরে হুকুমে লিখলেন, যাতে 3টি বানান আবার ভুল ছিল। মৃত্যুদণ্ড ওর প্রাপ্য, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, আমাদের আইনে মৃত্যুদণ্ড নাই এবং সেটা প্রবর্তন করা আমার কাজ নয়। 12 বার 1000 লোকের গন্টলেটের মধ্য দিয়ে তাকে দৌড়াতে দাও। নিকোলাস বড় বড় অক্ষরে টেনে টেনে সই করলেন। নিকোলাস জানতেন এভাবে 12,000 লাঠির আঘাতে লোকটা যে কেবল নিশ্চিত যন্ত্রণাদায়ক মৃত্যুর কবলে পড়বে তাই নয়, পরন্তু এটা অনাবশ্যক নিষ্ঠুরতা, কারণ 5,000 লাঠির আঘাতে বলিষ্ঠতম ব্যক্তিরও মৃত্যু অনিবার্য। কিন্তু এই প্রকার নির্মম নিষ্ঠুরতা দ্বারা তিনি আনন্দ লাভ করেছিলেন এবং সেই সঙ্গে রুশীয় থেকে মৃত্যুদণ্ড বাতিল করে দেওয়া হয়েছিল মনে করেও তিনি আনন্দিত হচ্ছিলেন। ছাত্রটির সম্পর্কে সিদ্ধান্ত লিখে দিয়ে তিনি কাগজটা চায়নাইসফের দিকে সরিয়ে দিলেন। এই যে, পড়ে দেখুন। চায়নাইসফ পড়লেন এবং সিদ্ধান্তের বিজ্ঞতায় বিস্মিত হয়ে সসম্ভ্রমে মস্তক নত করলেন। হ্যাঁ, আর শাস্তি দেওয়ার সময় সকল ছাত্র যেন ব্যায়াম মাঠে উপস্থিত থাকে, বললেন নিকোলাস। তিনি আরও মনে করলেন এতে ওদের ভালো হবে। আমি ওদের ভেতর থেকে বিপ্লবী ধারণা সমূলে উচ্ছেদ করব। তাই করা হবে, চায়নাইসফ উত্তর দিলেন। তারপর স্বল্পক্ষণ নীরবে থেকে কপালের উপরের চুলের গোছা সোজা করে ককেসাস রিপোর্টের ব্যাপারে তুললেন। প্রিন্স ভরনস্টভের পত্রের উত্তরে কী লিখবার হুকুম হয়? চেচেনায়ের সমস্ত বাড়ি ধ্বংস করার ও খাদ্য সরবরাহ বন্ধ করার দৃঢ় কার্যক্রম যেন চালিয়ে যাওয়া হয়, উত্তর দিলেন নিকোলাস। হাজি মুরাদ সম্পর্কে মহামান্য সম্রাটের কী হুকুম? জিজ্ঞাসা করলেন চায়নাইসফ। কেন? ভরনস্টভ লিখেছে তাকে ককেসাসে কাজে লাগাবে। এটা কি বিপজ্জনক নয়? নিকোলাসের দৃষ্টি এড়িয়ে বললেন চায়নাইসফ। আমার মনে হয় প্রিন্স ভরনস্টভ ওদের অত্যন্ত অধিক বিশ্বাস করছেন। আপনি কি মনে করেন? তীক্ষ্ণ কণ্ঠে বললেন নিকোলাস। ভরনস্টভের সিদ্ধান্ত সম্পর্কে প্রতিকূল ধারণা সৃষ্টি করার এই চেষ্টা তার বিরক্তি উৎপাদন করছিল। আমি মনে করছিলাম তাকে মধ্য রুশিয়ায় রাখা অধিকতর নিরাপদ হতো। আপনি মনে করেন? বিদ্রূপ করে বললেন নিকোলাস। কিন্তু আমি মনে করি না। ভরনস্টভের সঙ্গে আমি একমত। তাই লিখে দিন তাকে। জো হুকুম, তাই করা হবে, বলে চায়নাইসফ উঠে অভিবাদন করে বেরিয়ে গেলেন। গোলগুরু কি এই সাক্ষাৎকারের সময় সৈন্য চলাচল সম্পর্কে নিকোলাসের প্রশ্নের উত্তরে কয়েকটি কথা বলা ব্যতীত সর্বক্ষণ নীরবে বসেছিলেন। তিনিও অভিবাদন করে চায়নাইসফের সঙ্গে বেরিয়ে গেলেন। নিকোলাস এবার পশ্চিম প্রবেশসমূহের জেনারেল গভর্নর বিবিকভকে সাক্ষাৎ দান করলেন। গোঁড়া ধর্মগ্রহণে অস্বীকারী বিদ্রোহী কৃষকদের সম্বন্ধে বিবিকভ অবিলম্বিত ব্যবস্থা অনুমোদন করার পর যারা নতি স্বীকার করে নিকোলাস তাদের সামরিক আদালতে বিচার করবে আদেশ দিলেন। এর অর্থ এই সকল লোককেও গন্টলেটের শাস্তি নিতে হবে। নিকোলাস কয়েক সহস্র রাষ্ট্রাধীন কৃষকের সম্রাটের নিজস্ব জমিদারিতে বদলি সম্পর্কে আদেশ সংবাদপত্রে প্রকাশের জন্য জনৈক সম্পাদককে সাধারণ সৈনিক রূপে কাজে প্রেরণের করার হুকুম দিলেন। নিকোলাস বললেন, প্রয়োজন মনে করছি বলেই আমি আদেশ দিয়েছিলাম এবং তৎসম্পর্কে কোনো আলোচনা হতে আমি দেব না। ইউনাইটেড কৃষকদের সম্পর্কে হুকুমের নিষ্ঠুরতা এবং রাষ্ট্রাধীন কৃষকদের সম্রাটের জমিদারিতে বদলি করার হুকুম সমাচার বিবিকভ উপলব্ধি করেছিলেন, কারণ এই হুকুমের ফলে ওই সকল কৃষকদের সম্রাট পরিবারের দাসরূপে পরিগণিত করা হবে। কিন্তু কোনো প্রকার অমত প্রকাশ করা সম্ভব ছিল না তার পক্ষে। যে উচ্চ পদ বিবিকভ এখন ভোগ করতেন সেটা লাভ করতে তাকে 40 বৎসরকাল চেষ্টা করতে হয়েছে। নিকোলাসের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত প্রকাশ করলে তাকে যে সেই পদ হারাতে হবে তা তো আর সম্ভব নয়। সুতরাং বিবিকভ তার কালো মাথা নম্রভাবে নত করে সর্বোচ্চ হুকুম দেনেওয়ালার নিষ্ঠুর কাণ্ড জ্ঞানহীন অসৎ আদেশের সাথে ঐক্যমত প্রকাশ করলেন। বিবিকভকে বিদায় দিয়ে যেন কর্তব্য সুসম্পন্ন করার জন্য সন্তুষ্ট চিত্ত হয়ে দেহটা টান টান করলেন। তারপর ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। পদক, সম্মান চিহ্ন ও রিবন শোভিত উর্দি পরে তিনি অভ্যর্থনা কক্ষে গেলেন। সেখানে প্রায় 100 খানেক উর্দি পরা পুরুষ, গলাখোলা পোশাক পরা মহিলা তাঁর আগমনের অপেক্ষা করছিল।
তাদের সন্নিকটে যখন তিনি উপস্থিত হলেন তখন তাঁর দৃষ্টি প্রাণহীন, বক্ষস্ফীত, কোমরবন্ধের ওপরেই নিচে পেট দুভাগ হয়ে সামনের দিকে বেরিয়ে আছে। সকলের ভীরু যে হুকুম দৃষ্টি তাঁরই দিকে নিবদ্ধ দেখে অধিকতর জয়োল্লসিত ভঙ্গি ধারণ করলেন। পরিচিত ব্যক্তিদের দিকে ভাবলেশীন চোখে তাকিয়ে তাদের সঙ্গে কিছুটা রুশ ভাষায়, কিছুটা ফারসি ভাষায় কথা বললেন এবং তাদের আবেদন শুনলেন। সকলের নববর্ষের অভিনন্দন গ্রহণ করার পর তিনি গির্জায় গেলেন। সেখানে তার দাস পুরোহিতদের মাধ্যমে সংসারী মানুষের মতোই নিকোলাসকে সম্ভাষণ জানালেন, তার প্রশংসা করলেন। নিকোলাসও যথাযথভাবে তা গ্রহণ করলেন। এই রকমই তো হতে হবে, কারণ সমস্ত পৃথিবীর সুখ ও মঙ্গল যে তার উপরেই নির্ভর করছে এবং ক্লান্ত থাকা সত্ত্বেও তিনি বিশ্বকে সাহায্য করতে তো অস্বীকার করতে পারেন না। প্রার্থনার শেষে অত্যন্ত জমকালো পোশাক পরিহিত, সযত্রে আছড়ানো দীর্ঘ বলি রেখায় ভরা প্রধান পুরোহিতকে বহু বৎসর সঙ্গীতের কীর্তন আরম্ভ করলেন। চমৎকার ঐক্যতান গায়ক মণ্ডলী তাতে যোগ দিলেন। তখন চারদিকে তাকিয়ে নিকোলাসের দৃষ্টি নিবদ্ধ হলো জানালার পাশে দণ্ডায়মান নেলিডোভা ও তার সুন্দর কাঁধের প্রতি। নিকোলাস তার সঙ্গে তুলনা করলেন গত রাত্রের সেই মেয়েটিকে। উভয়ের তুলনা বিচার করে নেলিডোভার পক্ষেই রায় দিলেন। প্রার্থনার পর তিনি সম্রাজ্ঞীর নিকট গিয়ে পরিবারের মধ্যে কয়েক মিনিট কাটালেন। স্ত্রী ও সন্তানদের সঙ্গে কিঞ্চিত রহস্যালাপ করে গেলেন হার্মিটেজে। সেখানে রাজসভার মন্ত্রী ভলকনস্কির সঙ্গে দেখা করে অন্যান্য বিষয়ে কথাবার্তার মধ্যে গতরাত্রি সেই মেয়েটির মাকে বিশেষ তহবিল থেকে বার্ষিক ভাতা দিতে হুকুম দিলেন। সেখান থেকে গেলেন বরাবরের অভ্যাস মতো গাড়ি করে হাওয়া খেতে। সেদিন ভোজের ব্যবস্থা হয়েছিল পাম্পিয়ান হলে। নিকোলাস ও মাইকেলের ছোট ছেলেরা ছাড়া নিমন্ত্রিত হয়েছিলেন ব্যারন লিয়েভেন, কাউন্ট রেজাভাস্কি, বোলগোরুকি, প্রুশিয়ার রাষ্ট্রদূত এবং প্রুশিয়ার রাজার এইডি ক্যাম্প। ব্যারন লিভিয়েন ও প্রুশিয়ার রাষ্ট্রদূত যখন সম্রাট ও সম্রাজ্ঞীর জন্য অপেক্ষা করছিলেন, সেই সময় পোল্যান্ডের অস্বস্তিকর সংবাদ সম্পর্কে তাদের মধ্যে এক লক্ষণীয় আলাপ হয়েছিল। লিভিয়েন বলেছিলেন, পোল্যান্ড ও ককেশাস রুশিয়ার দুটো কাটা হয়ে আছে। এই দেশ দুটোর প্রতিটির জন্য আমাদের অন্তত 1,00,000 করে লোক রাখতে হয়। রাষ্ট্রদূত শুনে বিস্ময়ের ভান ধারণ করলেন। বললেন, আপনি বলছেন যে পোল্যান্ড? হ্যাঁ হ্যাঁ, আমাদের ঘাড়ে এই বোঝা চাপিয়ে দিয়ে মেটার্লিক প্রচণ্ড চাল চেলেছে। এই সময়ে কম্পমান মস্তক ও স্থির স্মিত হাসি নিয়ে সম্রাজ্ঞী প্রবেশ করলেন। তার পেছনে নিকোলাস। আহারের সময় নিকোলাস হাজি মুরাদের আত্মসমর্পণের বিষয়ে উল্লেখ করেন। বললেন যে কতকগুলি ছোট ছোট দুর্গ তৈরির যে পরিকল্পনা তিনি কার্যকর করতে হুকুম দিয়েছেন, তার ফলে পাহাড়িয়া তৎপরতার ক্ষেত্র ক্রমে সীমাবদ্ধ হয়ে পড়বে। ফলে তাদের প্রতিরোধ ব্যবস্থাও ভেঙে পড়বে। রাষ্ট্রদূত একবার এইডি ক্যাম্পের সঙ্গে তড়িৎ দৃষ্টি বিনিময় করলেন। নিকোলাসের ধারণা ছিল তিনি একজন অদ্বিতীয় সমরকুশলী। তার এই দুর্ভাগ্যজনক ধারণার কথা রাষ্ট্রদূত সেই দিনই সকালে এইডি ক্যাম্পের সঙ্গে আলোচনা করছিলেন। কিন্তু এখন তিনি আবার নিকোলাসের এই পরিকল্পনার ভূয়সী প্রশংসা করলেন। আহারের পর নিকোলাস ব্যালে নৃত্য দেখতে যান। সেখানে আঁটো স্বল্প পরিচ্ছদ পরিহিতা শত শত মহিলা ঘুরে ঘুরে নৃত্য করছিলেন। তাদের মধ্যে একজন তার বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তিনি দলের জার্মান ব্যালে মাস্টারকে ডেকে পাঠান ও তাকে হীরের আংটি উপহার দেওয়ার আদেশ দেন। পরদিন চায়নায় সব হাজির হলে ভরনস্টভের কার্যক্রম সম্পর্কে পূর্বদিনের হুকুম পুনরায় অনুমোদন করেন। আরও হুকুম দেন যে যখন এখন হাজি মুরাদ আত্মসমর্পণ করেছে, তখন যেন চেচেনদের অধিকতর বিপর্যস্ত ও তাদের ঘেরাও সীমা সংকীর্ণ করা হয়। চায়নায় সব সে অনুযায়ী ভরনস্টভকে সংবাদ দিলেন। পত্র নিয়ে আর একজন বাহক বহু সংখ্যক ঘোড়াকে অত্যধিক হয়রান করে ও আরও অনেক চালকের মুখ ক্ষত বিক্ষত করে তিলফিস গেল।